শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। উদ্যোক্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিজেএমইএ সভাপতি। জ্বালানি নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানান উদ্যোক্তারা। নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশের উন্নতি হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তা থমকে গেছে বলেও মন্তব্য করেন বিজেএমইএ সভাপতি। ঈদুল আজহা সহ সবসময়ই শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্যবসায়ীরা। এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দেওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হবে। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সা যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, একটি বেটার বাংলাদেশ তৈরি করা।
সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ধরা পড়ল রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করা শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় ছিনতাইকারীরা। জবাবে পুলিশের গুলিতে আহত হন শীর্ষ এই ছিনতাইকারী। পুলিশ বলছে পরিবারের সদস্যদের নিয়েই ছিনতাই চক্র গড়ে তুলেছিল পলাশ। মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তার নাম পলাশ, চিহ্নিত এক ছিনতাইকারী। রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করাই তার কাজ। দীর্ঘদিন ধরেই এই ছিনতাইকারী পলাশের উপর নজর রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে তাকে ধরতে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায় পলাশ বাহিনী। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় 4 রাউন্ড গুলি চালায় পুলিশ। চাপাতি এবং চাইনিজ কুড়াল সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং আপনারা জানেন যে পুলিশ গুলিবর্ষণের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। পুলিশ বলছে গ্রেফতার করা হয়েছে পলাশ, তার ছোট ভাই সাকিব ও তাদের দুলাভাইকে। তাদের 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যা, ছিনতাই সহ একাধিক মামলার আসামি এই পলাশ। বিগত 6 মাস ধরে প্রায় 5-6টা ঘটনা এরকম ঘটেছে। তো আমরা এটা নিয়েই কিন্তু বহুদিন ধরে আমরা তদন্ত শুরু করেছি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত একই পরিবারের 4 জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। এদিকে একই এলাকায় গেল দিনের বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আবুল কালাম মারা গেছেন। চিকিৎসাধীন তার স্ত্রী এবং 3 সন্তান। সোমবার সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখি বাজার এলাকায় ঘটে এই বিস্ফোরণ। স্থানীয়রা জানান, একতলা এই ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে দরজা, জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। জানালাও ভেঙে গেছে গা, ব্যাক হয়ে গেছে গা, দরজা চাইপে একবারে মিলে গেছে গা। দরজা দিয়ে বাইরে আইব, ওটা দরজা ইলাকারি হয়ে গেছে গা। এবার বাইরেতে পারে না চালু পরে সবার মুখটা ঘুরিয়ে গেছে গা। ঘরের দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা। হ্যাঁ, আর ওই মানুষটি ভিতর থেকে আস্তে আস্তে বাইরানোর চেষ্টা করতেছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আব্দুল কাদেরের শরীরের 57%, ছেলে মেহেদির 18, সাকিবের 17 ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মেহেদি ও রাকিবের শ্বাসনালীও। চিকিৎসক জানান, তাদের 4 জনের অবস্থাই গুরুতর। আমাদের এখানে সকাল 8:15 4 জন রোগী এসেছেন। তো একই পরিবারের 4 জন, সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। এদিকে রবিবার ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। গতকালকে 5 জন রোগী এসেছিলেন। ওনাদের মধ্যে একজন, যার 95% বার্ন ছিল, উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করেছেন। তো ওনার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান আছে। গেল 1 বছরে শুধু নারায়ণগঞ্জেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে 40টি। এতে প্রাণ গেছে 16 জনের। প্রতি 10 দিনে একটি করে ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গর্ভের অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রত্যেকটি নারীকে। ছেলে সন্তান হলে গর্ভের কন্যা শিশুকে হত্যা, নারীকে
শারীরিক মানসিক নির্যাতনের শিকারও হতে হয়। এমন পরিস্থিতিতে গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়। আইনজীবী ও চিকিৎসকরা বলছেন, মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায়ের বাস্তবায়ন জরুরি। সৃষ্টিকর্তার নিয়ামত হিসেবে নারীর গর্ভে আসে সন্তান। জন্মগ্রহণের আগেই শক করে চিকিৎসকের কাছে অনেকেই জানতে চান অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, আর তখনই বাধে বিপত্তি। বিশেষ করে দ্বিতীয় তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছেলে না হলে নারীকে মানসিক শারীরিক নির্যাতন, এমনকি গর্ভের সন্তান নষ্ট করে ফেলার ঘটনা ঘটে। সংসার ভাঙা থেকে নির্যাতনে মায়ের মৃত্যু, এমন ঘটনার নজিরও আছে। এমন বাস্তবতায় গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় আগে প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। এবার পূর্ণাঙ্গ রায়ে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে অ্যাকসেপ্ট করে না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের এই রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশু পরিচয় লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। রায়ের পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব না। হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে। এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদক্ষেপ দিবেন। গর্ভকালীন মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায় যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। যাদের সচেতনতা সবচেয়ে বেশি দরকার, সেই বাবা মায়েরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। মেয়ে হয়েছে, আমি বউ নিয়ে সংসার করবো না, ছেলে নিয়ে ঘর করতো, এরকম একটা আশঙ্কা ছিল। যেতে হয়েছে, খুব ভালো হয়েছে। মানে অনেকের তো সংসারে এরকম ঝামেলা হয়, শ্বশুর শাশুড়ি অনেক কিছু বলে। বাচ্চা হয়তো কন্যা সন্তান হবে, মোটামুটি 5 মাসের দিকে তো এটা নির্ধারণ হয়ে যায়। অনেকে আছে এটা নষ্ট করার জন্য, ডাক্তার তো কেউ দিবে না, তারা তাদের মতো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে। অনেক অঘটন ঘটানোর পরে আমাদের কাছে আসছে, তখন দেখা যায় বাচ্চা তো বাচ্চা, মাকে বাঁচানো কষ্ট হয়ে যায় অনেক। এটা অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং এটা সফল প্রয়োগ হোক, এবং যদি কখনো প্রমাণিত হয় যে কেউ এটা প্রকাশ করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রায়ে আরও বলা হয়েছে, জন্মের আগে শিশুর লিঙ্গ জানানোর চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। এটি আন্তর্জাতিক মানবাধিকারও লঙ্ঘন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, যেখানে কারসাজির সুযোগ থাকবে না। নজরদারি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর আওতায় আনা হবে পণ্য সরবরাহ ব্যবস্থা। সকালে ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনীতে একথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। গেল কয়েক বছর ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের আশেপাশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পণ্যই ক্রয় ক্ষমতার বাইরে। এসব মানুষকে স্বস্তি দিতেই ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিগত সময়ে সারা বছর ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হলেও অন্তর্বর্তী সরকার তা বন্ধ করে দেয়। পরে ঈদকে কেন্দ্র করে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। বাজারে বাড়তি দামের কারণে বরাবরই এ পণ্যে আগ্রহ বেশি নিম্ন আয়ের মানুষের। স্বল্প মূল্যের পণ্য পেতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। দোকানে কিনতে গেলে মনে করেন লাগলো অনেক টাকা একটু বেশি লাগে, তা দেখা যাচ্ছে আমরা কমে পাইতে আসি। বাজারে সয়াবিন তেলের চাহিদা অনেক, তো এই জন্য যদি আমরা এখন সয়াবিন তেল, মসুর ডাল, চিনিটা পাই তাহলে আমরা অনেক উপকৃত হবো। 2 লিটার তেলের দাম আছে 400-450 টাকা, আমরা পাইতেছি 200 টাকার ভিতরে। দোকান থেকে এখানে অর্ধেক দামে পাচ্ছি। দোকানের মধ্যে মালটা ধরেন নিত 800, আর এখানে পাওয়া যায় 400 বা 500 টাকার ভিতরে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা যে দিতে আছে আমরা তো খাইয়ে বাঁচতে হবে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। বলেন, এবার পণ্যের পাশাপাশি বাড়ানো হয়েছে উপকারভোগীর সংখ্যাও। বিগত সরকারের দেয়া 1 কোটি কার্ডের মধ্যে 59 লাখই ছিল প্রশ্নবিদ্ধ। সেই বিতর্ক সূত্রে বর্তমানে কার্ডধারী প্রায় 80 লাখ। এ তালিকায় যুক্ত হবে আরও 20 লাখ। বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, আগামীতে যোগ্যরাই টিসিবির ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। ট্রাকসেলের মাধ্যমে একজন গ্রাহক 130 টাকা দরে 2 লিটার তেল, 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি এবং 70 টাকা দরে 2 কেজি ডাল পাবেন। এই কার্যক্রম চলবে আগামী 10 দিন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছে নতুন সরকার। ভারতের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে সরকার। প্রথম বৈঠকে ঘোষণা করা হয়েছে 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন সরকার। সরকারের দাবি, এতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এছাড়া চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সঙ্গে রাজ্যের অংশগ্রহণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন ফৌজদারি আইন কাঠামো, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আদালতে তোলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার 3 সন্দেহভাজনকে। সোমবার উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় তাদের 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী 24 মে আবারও আদালতে হাজির করা হবে তাদের। শনিবার পুলিশ সিআইডির অভিযানে উত্তরপ্রদেশ থেকে আটক হয় চন্দ্রনাথ হত্যার 3 সন্দেহভাজন। জাতীয় সড়কের একটি টোল বুথে অনলাইন পেমেন্টের তথ্যের উপর ভিত্তি করে ট্র্যাক করা হয়েছিল তাদের। রোববার কলকাতায় এনে রাতভর জেরা করা হয় আটককৃতদের। গত 6 মে রাতে মধ্যমগ্রামের বাসায় ফেরার পথে গুলি করে হত্যা করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী। 2276 জন নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগেও 2025 সালের 9 জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। হামের উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 জনের। নতুন করে আক্রান্ত 1459 জন।
এই পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকার কারণেই হামের এই প্রকোপ। হাসপাতালে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে এখন সুই আর ক্যানুলা। ছোট্ট নাকটা চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মার্চের 15 তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 415 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হচ্ছে। হামের সমস্যা, অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না, নিউমোনিয়া। পরশু তার আগের দিন এসেছিলাম, পরশু দিন ছাড় দিয়ে দিয়েছিল একদিন থেকে, ওষুধ দিন রাখছেন লিখে দিয়ে বাড়ি যেয়ে দেখছি হাম বের হয়ে গেছে। ফের তখন সরকারি হাসপাতালে এলাম। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এই অবস্থায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। বলেন 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এখন এই পরিস্থিতি। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে 4 সপ্তাহ। আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়ে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, দলটি নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ে সঠিক আইনি ব্যাখ্যা ছিল না বলে আপিল বিভাগে প্রতীয়মান হয়েছে। আরও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তখনও একটি চলমান প্রক্রিয়া ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই রিট দায়ের করা ছিল অকালপক্ষ সিদ্ধান্ত। নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর 1 জুন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024-এর 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এদিকে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এমপিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। শিক্ষা সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি 2 দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের। তাই ভবিষ্যতে 2 দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার, রিলিজিয়াস মিল রয়েছে। অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ভিসির পক্ষ নিয়ে বহিরাগতরা এই হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য। দীর্ঘদিন ধরেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ।
ভিসির অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসির অপসারণ দাবি এবং প্রো ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫ জনের একদল বহিরাগত তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১০ জন। হামলার জন্য ভিসির পক্ষকে দায়ী করেন আহত শিক্ষক ও কর্মকর্তারা। একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে সে বহিরাগতদেরকে এনে এভাবে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ডিন বা প্রভোস্টদের উপর বা প্রক্টরদের উপর এরকম আক্রমণ চালাতে পারে না, এর আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কিন্তু বহিরাগত লোক হঠাৎ করে প্রায় ২০-২৫ জনের লোক একসাথে দুই দিক থেকে এসে আমাদেরকে অতর্কিত হামলা করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সেইভাবে হামলা করার একটা নজিরবিহীন ন্যাক্কারজনক। তবে ভিসির দাবি বহিরাগতদের হামলার বিষয়ে কিছুই জানেন না তিনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও তার। আমি সকাল ৮টার দিকে ক্যাম্পাস থেকে চলে আসছি। আমি কিছুই জানি না, আমি শুনতে পারছি, তো আমি এ ব্যাপারে প্রয়োজনীয় খবর নিচ্ছি। আহতদের মধ্যে ৮ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ। আসন্ন ঈদে বৃষ্টি এবং পশুবাহী যানবাহনের কারণে যানজটের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পশুর হাট যেন মহাসড়কে যানজট না বাড়ায় সে বিষয়ে স্থানীয় সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা রক্ষায় এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। ফেরি পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাস থেকে সবাইকে নেমে তারপর ফেরিতে ওঠার নির্দেশনা দেন তিনি। এছাড়া সদরঘাটে নৌ নিরাপত্তা নিশ্চিতে স্পিড বোট থেকে সরাসরি লঞ্চে ওঠা নিষিদ্ধ করা হয়েছে। পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়ে মালিকপক্ষ আশ্বস্ত করলেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। এদিকে মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ৩ দিনে অথবা ৪ দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছে। তারা আমাদের নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুবায়দা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন ও বাজারজাতে সহায়তা দিতে হবে। তাহলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। রাজধানী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে শিক্ষা ও মেধাবৃত্তি কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে গুলশান নগর ভবনে মেধাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, এবার মোট 731 জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, এই মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে বৃত্তির অর্থ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বৃত্তির বাইরে থাকা অসচ্ছল পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে। এদিকে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, কারণ এডিস মশার লার্ভা জমে থাকা পানিতেই জন্ম নেয়। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বিশেষ করে ঈদের 3 দিন পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে ডিএসসিসি প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য অপসারণে মাঠ পর্যায়ে পর্যাপ্ত ভ্যান ও জনবল মোতায়েন রাখতে হবে। ঠিকাদারদের নিজ দায়িত্বে মাঠে থেকে তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না। বর্জ্য সরানোর কাজে ঈদের 3 দিন ঠিকাদারের পক্ষ থেকে অতিরিক্ত 5টি পিকআপ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে। কোরবানির ঈদে পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন ডিএসসিসি প্রশাসক। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত 1 সপ্তাহে 300-র অধিক মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এর বেশি মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এমনটা জানান তিনি। এ সময় কমিশনার আরও বলেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আপাতত 8টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। আমাদের ডিএমপি প্রায় 700 উপরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো একটু ডেভেলপ, এই সিসি ক্যামেরাও এই সফটওয়্যার যোগ করা হবে। গুলশান এলাকায় এলওসিসি 1300+ সিসি ক্যামেরা বসিয়েছে। ওখানে যেসব সিসি ক্যামেরা দিয়ে রাস্তা দেখা যায় সেখানেও এআই বেসড সফটওয়্যার বসানো হবে। শপথ গ্রহণের 85তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে 85টি ঔষধি গাছ রোপণ করেছে ছাত্রদল। আগামীকাল প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বাংলা মোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত যাত্রাপথের ডিভাইডারে এই বৃক্ষরোপণ করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল বলেন, ছাত্রদল সবসময় ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে চান তারা। এ সময় জামায়াত ও শিবিরের সমালোচনা করে তৌহিদ বলেন, ছাত্রদল বৃক্ষরোপণ করে আর তারা বিভ্রান্তি ছড়ায়। বিরোধী পক্ষের নেতাদের আচরণে হতাশা প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলা মোটর মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত আমাদের এই টোটাল আমরা 85টি ঔষধি বৃক্ষরোপণ করব। আর এই ঔষধি বৃক্ষের চর্চা প্রথম শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ 13টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে 6 এবং শাকিল আহমেদকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলার এখনও জামিন হয়নি। সোমবার বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল রূপার কোনো সম্পৃক্ততা নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে। এর আগে 21 এপ্রিল তাদের জামিন আবেদনের উপর শুনানি হয় হাইকোর্টে। কৃষকের কথা চিন্তা করেই জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন। তার সন্তানও কৃষকের সুবিধার্থে খাল খনন প্রকল্প হাতে নিয়েছেন, এমনটাই বলেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। দুপুরে সদরের ইসিবপুর এলাকায় প্রায় 4 কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় নায়াব ইউসুফ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ফরিদপুর ও আশপাশের অঞ্চলের পাট চাষিদের আর দুর্ভোগ পোহাতে হবে না। তিনি বলেন, পানির অভাবে চাষিরা পাট জাগ দিতে পারেন না, বুননের পর দেয়া যায় না পানি। খাল খনন কর্মসূচির মাধ্যমে এসব সমস্যা দূর হবে। দেশের প্রায় 2,60,00,000 মানুষ 2025 সালে ব্র্যাকের বিভিন্ন সেবার আওতায় এসেছেন। ব্র্যাকের বার্ষিক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে। মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রতিবেদন তুলে ধরেন, যেখানে বলা হয় এবছর তাদের ঋণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্র্যাকের সহায়তা পেয়েছে 1,90,00,000 নারী এবং 1,23,000-এর বেশি প্রতিবন্ধী। জোর দেওয়া হয়েছে নারী উদ্যোক্তা তৈরি ও কৃষি সহায়তায়।
কিশোরী ও তরুণদের জন্য আইনি সহায়তা এবং বাল্যবিয়ে প্রতিরোধেও তাদের কার্যক্রম অব্যাহত আছে। আগামী 5 বছরে নারী ও যুব সমাজকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেবে ব্র্যাক। অ্যাটলিস্ট আমরা 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সেটার জন্য আমাদের মাইক্রো ফাইন্যান্স আছে, আমাদের স্কিলস ডেভেলপমেন্ট আছে, নতুন উদ্যোক্তা তৈরির পেছনে একটা বড় কাজ যাবে এবং উদ্যোক্তা তৈরি ট্রেনিং এর পাশাপাশি ফাইন্যান্সিং, মার্কেট লিঙ্কেজ সেই জায়গাগুলোতে কাজ করায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো টাঙ্গাইলেও টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার দেওয়ান আসিফ পেলে। উপজেলা প্রশাসন জানায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 মে থেকে 21 মে পর্যন্ত 10 দিন এই কার্যক্রম চলমান থাকবে। টাঙ্গাইল সদর উপজেলার 12টি ইউনিয়ন ও পৌরসভার মোট 100টি স্থানে বিক্রয়ের ট্রাক যাবে। প্রতিদিন 10টি করে ট্রাকে 4000 নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি কেজি 80 টাকা করে 2 কেজি মসুর ডাল, প্রতি লিটার 130 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল ও প্রতি কেজি 70 টাকা দরে 1 কেজি চিনি সরবরাহ করা হবে। কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি রাইফেল ও তাজা গুলিসহ 70,000 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদাখাল সংলগ্ন এলাকায় গত রাত 3টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড তাজা গুলিসহ 70,000 পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সিলেটে আর্মি ইনস্টিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার আইবিএ সিলেট ক্যাম্পাসে দেশি বিদেশি 50 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এই আয়োজন হয়। এ সময় দেশের 45 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এবং বিদেশি 5 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে ব্যবসা কেন্দ্রিক গবেষণা উপস্থাপন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ভিত্তিক মনোভাব তৈরি করাই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।